প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্যে। বাংলাদেশে নির্বাচনগুলোতে স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচন, টাকা নেই অথচ নির্বাচন করে জিতেছেন এমন রেকর্ড কিন্তু বলতে গেলে নেই। নির্বাচন করবার জন্য প্রার্থীর যথেষ্ট টাকা থাকতে হয়। শুধু ভালো মানুষ হলেই হয় না, জনপ্রিয়তা থাকলেও হয় না, টাকা থাকতে হয়। অনেক টাকা ব্যয় করতে হয় নানাভাবে। গত কয়েক দশক থেকে আমরা কিন্তু এটি দেখে এসেছি। দু একটি ব্যতিক্রম থাকতে পারে, এর বাইরে মোটা দাগে টাকা ছাড়া কেউ নির্বাচিত হয়েছেন এমন খবর আমাদের কিন্তু জানা নেই। আমি আশা করি আমার প্রিয় দর্শক শ্রোতা আমার সঙ্গে একমত হবেন। আওয়ামী আমলের সর্বশেষ যে স্থানীয় সরকার নির্বাচনটি হয়েছিল, ইউনিয়ন পরিষদের নির্বাচন স্পেসিফিকলি বলতে গেলে, সেখানে আমি যেই শহরটিতে থাকতাম নরসিংদী, তো নরসিংদীর আশেপাশে কোথাও কোনো একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শুনেছি ঢাকা থেকে নমিনেশন কিনেছেন 50 কোটি টাকা দিয়ে। আর সেই টাকা দিয়েছেন শুনেছি কাউয়া কাদেরকে, পলাতক কাউয়া কাদের ওরফে ওবায়দুল কাদের। তো ওবায়দুল কাদেরকে 50 কোটি দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবার জন্য নমিনেশন কিনেছেন। ভয়ঙ্কর তথ্য। তো আমি তখন ওই শহরে আমাকে যারা চেনেন বা আমার যাদের সঙ্গে যোগাযোগ আছে তাদের কাউকে জিজ্ঞেস করেছিলাম, কাউকে যে এটি কি সত্যি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে 50 কোটি টাকা খরচ করে 50 কোটি কাউয়াকে যদি দিয়ে থাকেন, তাহলে চিলকেও দিয়েছেন আরও অনেক টাকা। যেই কনস্টিটিউয়েন্সিতে তিনি নির্বাচন করেছেন খরচ হয়েছে আরও কোটি কোটি টাকা নানাভাবে। তো সব মিলিয়ে বেশ বড় ইনভেস্টমেন্ট। তা আমি জানতে চাইছিলাম যে ইনভেস্টমেন্টের টাকা উঠে আসবে কিভাবে। এটি বিজনেসের ভাষায় বলা হয় ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তো আমি জিজ্ঞেস করেছিলাম ROI এর ব্যবস্থাটি কী আছে। তখন তারা আমার দিকে তাকিয়ে হাসলেন, আমাকে খুবই গোবেচারা ঠাউরালেন। আর আমি গোবেচারাই তাদের তুলনায়, তারা রাজনীতি করেন, অনেক বুদ্ধিমান মানুষ। তো তারা বললেন, দেখেন আপনি মাস্টারি করেন, ওটা নিয়েই থাকেন, এসব খোঁজখবর নিয়ে আপনার কী লাভ? আপনি তো আদার ব্যাপারে জাহাজের খবর কেন নিচ্ছেন? আমি বললাম, এটা ইচ্ছে করছে, দিন না একটু খবর যদি থাকে। তো তখন তারা আমাকে বললেন যে যেই এলাকায় সেই ইউনিয়ন পরিষদ, সেই এলাকাটি শিল্পাঞ্চল, সেখানে অসংখ্য শিল্প কারখানা আছে। তো আওয়ামী লীগের প্রার্থী হয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীক ব্যবহার করে তিনি নির্বাচিত হচ্ছেন। তো তিনি যখন চেয়ারম্যান নির্বাচিত হবেন, দফায় দফায় সপ্তাহে সপ্তাহে নানা রকম অনুষ্ঠান থাকবে। তারা আমাকে একটি খাত দেখালেন, তার ROI নিশ্চিত করবার একটি খাত, যে দফায় দফায় অনুষ্ঠান হবে। আজকে শেখ মুজিবুর রহমানের জন্মদিন, কালকে তার মৃত্যুদিন, এরপর দিন তার স্বদেশ প্রত্যাবর্তন দিন, তারপর শেখ কামালের জন্মদিন, শেখ জামালের মুসলমানি, এইভাবে বলতে শুরু করলেন। তারপর হাসিনার এটা, হাসিনার ওটা, শেখ রেহানার এটা, শেখ রেহানার ওটা। তো এই প্রত্যেকটি দিবসে এই শিল্পাঞ্চলের শিল্প কারখানাগুলোতে চিঠি যাবে, বড় অঙ্কের চাঁদা চেয়ে অনুষ্ঠান করা হবে। সো আওয়ামী লীগের নামে চিঠি, আওয়ামী লীগের প্যাডে যাবে সেটি, এবং স্পেসিফিক খাত উল্লেখ করে শেখ পরিবার নামক রাজ পরিবারের রেফারেন্স দিয়ে। তো সেই চিঠির রিকোয়েস্ট টার্ন ডাউন করবার ক্ষমতা সেই শিল্পপতিদের নেই। তো তারা আমাকে বললেন যে 6 মাসে এর চাইতে বেশি টাকা উঠে যাবে, এরপর তো 4.5 বছর থেকেই যাবে। তাহলে আপনার সাধ্য নেই, হিসেব করে আপনি বের করেন কত শত কোটি টাকা এই চেয়ারম্যান এখান থেকে কামাবেন। তখন আমি বুঝতে পারলাম আসলে বিষয়টি কী। তো আমাদের জনসেবকরা, জনপ্রতিনিধিরা বেশিরভাগই এরকম। তারা ইনভেস্ট করেন, ROI নিশ্চিত করেন, নিশ্চিত না করে ইনভেস্ট করেন না। বহু বছর থেকে এটি কিন্তু হয়ে আসছে। তারা আমাদের জনপ্রতিনিধি, আমাদের দেখভাল করেন আর কি। তারা খুব ভালো মানুষ এমনিতে। তো টাকা ছাড়া হচ্ছিল না, এমনটি আমরা দেখছিলাম। তো অতি সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ী
উপদেষ্টা, বিদায় নিয়ে ফেলেছেন অলরেডি, আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ উল্লেখ করেছিলেন যে আজকাল নাকি 10-20 কোটি টাকা না হলে নির্বাচনই করা যায় না। আমার এক্স্যাক্টলি অঙ্কটি মনে নেই, এরকমই বোধহয় বলেছিলেন 20-25 কোটি এরকম হবে বোধহয়, নির্বাচন করা যায় না। তো এখন এইটি নানা আলোচনার জন্ম দিয়েছিল। তো তিনি এনসিপির কেউ না, তাকে আবার আমরা যাতে এনসিপির সঙ্গে গুলিয়ে না ফেলি, তিনি এনসিপিতে যোগ দেননি, দিবেন কিনা সেটি আমরা জানি না, বাট এবং এটিও আমরা জানি না তিনি আসলে কোন দল থেকে নির্বাচন করছেন, শেষ অবধি স্বতন্ত্রই থেকে যাচ্ছেন না বিএনপিতে যোগ দিচ্ছেন নাকি এনসিপি থেকে করছেন, এখনও চূড়ান্ত হয়নি বোধহয় বিষয়টি। তো যাই হোক, তিনি বলেছিলেন এরকম কোটি কোটি টাকা ছাড়া নাকি নির্বাচন হয় না। তো এখন দেখছি তিনি আবার নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছে ঢাকা 10 আসন থেকে, সেখানে তিনি ভোটার হয়েছেন। নিজ জেলা কুমিল্লায় মুরাদনগর উপজেলার থেকে তিনি ভোটার হননি, তো তিনি সেটি কাটিয়ে নিয়েছেন ঢাকা 10। তো আমরা ধরে নিচ্ছি ঢাকা 10 থেকে তিনি কম্পিট করবেন বা কন্টেস্ট করবেন আসলে। তো এখন এই কোটি কোটি টাকা তিনি কোথায় পাবেন? তিনি বলেছেন নির্বাচন হয় না। যদি না হয় তাহলে এখানে দুটো বিষয় আছে, একটা হলো তার টাকা নেই তাই তিনি নির্বাচন করছেন না, ঘোষণা দিয়ে বললেন যে আমি রাজনীতিতে আছি বাট আমি নির্বাচন করবো না, কারণ 20-25 কোটি টাকা খরচ না করলে নির্বাচন তো হবে না, আমি পাশ করতে পারবো না। আরেকটি হলো চুপচাপ নির্বাচন করে যাওয়া, তার মানে স্টেটাস কো মেনে নেওয়া। স্টেটাস কো বা স্থিতাবস্থা কি? এখানে 20-25 কোটি টাকা খরচ, তাহলে তার কি সেই টাকা আছে? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। যাই হোক, প্রশ্নটি কিন্তু মনে আসে। তো তিনি ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু এর বিপরীতে আমরা দেখলাম শহীদ শরীফ ওসমান বিন হাদি আমাদের চোখ খুলে দিলেন। তিনি ক্রাউড ফান্ডিং করে দেখালেন। এই ক্রাউড ফান্ডিং সাম্প্রতিককালে অফিসিয়ালি এনসিপি শুরু করেছিল, জাতীয় নাগরিক পার্টি ক্রাউড ফান্ডিংয়ের ধারণা আমাদের দিয়েছিল। যদিও ক্রাউড ফান্ডিং আছে আগে থেকেই, নামটি আমরা সেভাবে জানি না। যেমন জামায়াতে ইসলাম ক্রাউড ফান্ডিং করে, তারা অনেক লোকের কাছ থেকে চাঁদা নেন, অর্থাৎ চাঁদা জোর করে নেন না, এটি সেই দখলদারিত্বের চাঁদা না, স্বতঃস্ফূর্তভাবে রিসিটের বিনিময়ে নেতা কর্মী সমর্থকরা চাঁদা দেন। জামাত ইসলাম করেন না এমন লোকেরাও ডোনেশন দেন জামাত ইসলাম, আমার জানা আছে, ব্যক্তিগত 2-4টি ঘটনা আমি জানি, এবং স্বচ্ছতা আছে তাদের সেই টাকার, কোথায় খরচ করছেন, কত পাওয়া যাচ্ছে। সো জামাত ইসলাম কিন্তু এক ধরনের ক্রাউড ফান্ডিং আগে থেকে করছিল, যদিও এই টার্মটি আমরা জানতাম না, জামায়াত আমাদের এইভাবে জানায়নি বা প্রসঙ্গ ওঠেনি হয়তো, বাট এনসিপি আমাদের জানিয়েছে যে তারা ক্রাউড ফান্ডিং করবে তাদের দল চালাবার জন্য, খরচের জন্য, এবং আমরা অ্যাপ্রিসিয়েট করেছিলাম, আমি এপিসোড বানিয়েছিলাম এই জন্যে তাদেরকে ধন্যবাদ জানিয়ে। তো সেই ক্রাউড ফান্ডিং ফিজিক্যালি একেবারে মাঠে ফিল্ড লেভেলে করে দেখালেন আমাদের শহীদ ওসমান হাদি। তিনি যেখানে যেখানে ক্যাম্পেইন করেছেন আমরা দেখেছি, সেখানে লোকেরা তাকে স্বতঃস্ফূর্তভাবে অনেকে টাকা দিয়েছেন, এবং সেই টাকা তিনি মরার আগে হিসেব দিয়ে গেছেন, কোথায় কত টাকা পেয়েছেন, এই পর্যন্ত তার কত টাকা খরচ হয়েছে। চমৎকার স্বচ্ছতা মেনটেন করেছেন এবং লোক তাকে ভালোবেসে টাকা দিয়েছে। তো আমাদের ওসমান হাদি কিন্তু দেখাতে চেয়েছিলেন যে দরকার হলে পাশ করব না, কিন্তু জনগণের টাকায় আমাকে নির্বাচন করতে হবে, কারণ হাদির কোনো টাকা নেই। হাদি বলেছিলেন ডিক্লেয়ার করে, আর তার না বললেও আমরা বুঝি তার বাবা মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইয়েরা এই লাইনেরই লোক, সো তারা কোটিপতি তো দূরের কথা, লাখপতিও না সম্ভবত, হওয়ার কোনো কারণ নেই। তাই হাদি ওই লাইনে যেতে পারবেন না, যাননি, এবং তিনি বলেছেন জনগণের জন্য কাজ করব, জনগণ নির্বাচিত করবে এবং জনগণ সাহায্য করবে, যেখানে খরচের ব্যাপার থাকবে জনগণ দেখবে বিষয়টি, এবং জনগণ কিন্তু দেখতে শুরু করেছিল। এবং হাদি বলেছিলেন তার এক বক্তব্যে যে আমার টার্ম যখন শেষ হবে, আমার টেনিয়ার যখন শেষ হবে, যদি আমি নির্বাচিত হই মেম্বার অফ পার্লামেন্ট হয়ে, তাহলে বাকি 299 জন এমপি সমস্যায় পড়বেন, কারণ তাদের নির্বাচনী এলাকার ভোটাররা তাদেরকে ধরবেন যে এই ছেলেটি যদি কোটি কোটি টাকা খরচ না করে জনগণের টাকায় নির্বাচন করতে পারেন এবং মানুষের জন্য কাজ করতে পারেন, আপনারা না কেন, এই সমস্যাটিতে পড়বে বাকি 299 জন এমপি। তো চমৎকার কথা ছিল হাদির বক্তব্য থেকে এটি, এবং এমনটি হওয়া উচিত ছিল। এবং হাদি আমাদের প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছিলেন, এটি কোনো ভাষণ ছিল না। আমরা অনেক সময় অনেক কিছু থিওরিটিক্যালি ব্যাখ্যা করি, কিন্তু ইন প্র্যাকটিস সেটি আমরা দেখাতে পারি না। অর্থাৎ আমরা উই ডু নট প্র্যাকটিস হোয়াট উই প্রিচ, আমরা যা প্রচার করি সেটা আমরা প্র্যাকটিস করি না, করতে পারি না, কিংবা আন্তরিকভাবে সেই প্রচারটি করি না। প্র্যাকটিস করবো না জেনেও করি, মিথ্যাচার করি, অভিনয় করি। তো হাদি অভিনেতা ছিলেন না, হাদি ছিলেন আপাতমস্তক একজন শুদ্ধ মানুষ,
একজন সত্যবাদী। তাই হাদি যা বলতেন সেটি তিনি বিশ্বাস করতেন, এবং সেটি তিনি বলতেন যা তিনি বিশ্বাস করতেন, এর বাইরে কিছু বলতেন না। তাই হাদি আমাদের দেখিয়ে দিয়েছিলেন যে জনগণের টাকা নিয়ে জনগণের জন্য কাজ করা যায়, এটি দোষের কিছু না, এবং বরং এটি চমৎকার উদাহরণ স্থাপন করা হয়। তো হাদি এখন আমাদের মাঝে নেই, অনন্তকাল ধরে হাদি বেঁচে থাকবেন আমাদের মানুষ জগতে, মানুষ পটে। তো এখন আজই আমার ওয়াইফ আমার দৃষ্টি আকর্ষণ করলেন একটি বিষয়ে, আমার বিষয়টি নজরে এড়িয়ে গিয়েছিল। এনসিপি নেত্রী তাসনিম জারার কথা বলা হলো। আমার ওয়াইফ আমাকে বললেন যে তাসনিম জারা কিন্তু ক্রাউড ফান্ডিং শুরু করেছে, আমি ওকে ডোনেট করব। তা আমি একটু হাসলাম এবং প্রথমে একটু ধাক্কা খেলাম। আমি একটু অমনোযোগিতার সঙ্গে তার কথাগুলো শুনছিলাম। তা আমি বলছিলাম, আরে তাসনিম জারা তো রিচ ব্যক্তিগতভাবে, এনসিপি রিচ না হতে পারে, কিন্তু তাসনিম জারা রিচ, সামর্থ্যবান মানুষ, ওকে কেন ডোনেট করবে তুমি? তা আমার ওয়াইফ আমাকে বললেন, ও তো জনগণের জন্য কাজ করবে, ও নিজের টাকা খরচ করে কাজ করবে কেন? আর নির্বাচনে খরচ করবার একটা লিমিট আছে। তো সেই জন্য জনগণ তাকে যেই টাকা দেবে সেই টাকা দিয়ে তিনি নির্বাচন করবেন, এবং আমি তাকে ডোনেট করব। তার ইচ্ছের কথা আমাকে জানালেন। তো আমার ভালো লাগলো বিষয়টি। তো এখন তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মেম্বার সেক্রেটারি বা সদস্য সচিব। তাসনিম জারা সম্পর্কে আমি একাধিক এপিসোড করেছি, তাসনিম জারাকে অ্যাপ্রিসিয়েট করে, তাসনিম জারার হাজব্যান্ড সাইফুল্লাহ খালেদকে অ্যাপ্রিসিয়েট করে। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই ইতিমধ্যে জানা আছে এই দুজনই কিন্তু অক্সফোর্ড গ্র্যাজুয়েট, অক্সফোর্ড থেকে পাশ করা। তাসনিম জারা অক্সফোর্ড থেকে শুধু পাশ করেননি, ডিস্টিংশন সহকারে মাস্টার্স করেছেন কোনো একটি হেলথ কেয়ার সেক্টরের সাবজেক্টে, ইন্টারনাল মেডিসিন খুব সম্ভবত, এই মুহূর্তে আমার কাছে তথ্য নেই। তো হেলথ কেয়ার রিলেটেড কোনো একটি সাবজেক্টে তিনি ডিস্টিংশন সহ মাস্টার্স করেছেন, এবং তার আছে ক্যামব্রিজে পড়াবার অভিজ্ঞতা, ক্যামব্রিজে করেছেন তিনি শিক্ষকতা। এবং সাইফুল্লাহ খালেদ অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়েছেন, এবং তারা দুজন এখন বাংলাদেশে আছেন। না আসলেও চলতো, তাদের জীবনটি আরামায়েসে কেটেই যেত বিলেতে, কিন্তু তারা বিলেতে থিতু হতে চাননি, বাংলাদেশে ফিরে এসেছেন। এই টালমাটাল সিচুয়েশনে, সংক্ষুব্ধ পরিস্থিতি, সব দিকে অনিশ্চয়তা, উৎকণ্ঠা, এই সব কিছুতে ঠাসা আমাদের দেশ, আমাদের পরিস্থিতি, এই সব জেনেও তারা দুজনই, এই কাপলটি বাংলাদেশে ফিরে এসেছেন, কারণ তারা দেশকে কিছু দিতে চান। শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় এমন লোকের জন্য। আমি সবসময় তাদের অ্যাপ্রিসিয়েট করি। তাদের কোনো দরকার ছিল না বাংলাদেশে আসবার, তারা জানতেন বাংলাদেশে কোন ধরনের নোংরা রাজনীতি হয়, রাজনীতিবিদেরা কতটা নোংরা, ব্যতিক্রম ছাড়া দু একটি। তারপরও তারা এসেছেন, কারণ তারা সিঙ্গাপুরের লি কিওয়ান হতে চেয়েছেন। একজন লি কিওয়ান এখনকার সিঙ্গাপুরকে গড়ে দিয়েছেন, তিনিও ছিলেন অক্সফোর্ড এডুকেটেড লি কিওয়ান। তো আমি তাসনিম জারা, খালেদ, সাইফুল্লাহ এদের নিয়ে এরকম স্বপ্ন দেখি। হ্যাঁ, কেউ হয়তো বলবেন তারা যেই দল করে এনসিপি সেটি তো শক্তি অর্জন করতে পারেনি, ভোটে তারা কি করতে পারবে, তারা এখন পর্যন্ত কোনো আদর্শ শো করতে পারেনি, ব্যতিক্রমী কিছুই করতে পারেনি, আমি মানছি এইসব অভিযোগগুলো। তারপরেও এই দলটিতে যখন তাসনিম জারা এবং সাইফুল্লাহ খালেদ বা খালেদ সাইফুল্লাহরা থাকেন, আমি আশাবাদী হই দলটি নিয়ে। এখন না হোক, পরের নির্বাচনে পারবেন, কখনো না কখনো পারবেন, এবং তারা নির্বাচিতই হতে হবে, আমি সেটিও বিশ্বাস করি না। তারা নির্বাচিত না হলেও আমি কিছু মনে করি না। আমি মনে করি এনসিপি নামক দলটি যদি টিকে থাকে, এবং সেই দলে যদি তাসনিম জারা এবং সাইফুল্লাহ খালেদের মতো লোকেরা টিকে থাকে, আত্মত্যাগী লোকেরা এরকম যদি টিকে থাকেন, তাহলে তারা হবেন অসৎ রাজনীতিবিদদের জন্য ইন্টিমিডেটিং। তাদের উপস্থিতি যথেষ্ট হবে তাদের ভয় দেখাবার জন্যে, তাদের অন্তরাত্মায় মাঝে মধ্যে ঝাঁকুনি দেবার জন্যে। সেটিকে আমি বড়োভাবে দেখি, বিশাল বিষয় সেটি আমার কাছে। তো তাসনিম জারায় ফিরে আসি আবার। তাসনিম জারা ক্রাউড ফান্ডিং শুরু করেছেন, ঘোষণা দিয়েছেন, তিনি তার ইনফরমেশন দিয়েছেন, কোন ইনফরমেশনে, কোন অ্যাকাউন্টে কীভাবে তাকে টাকা পাঠাতে হবে তিনি তথ্য দিয়েছেন। ছোট্ট একটি ভিডিও বার্তা আমি দেখলাম, তাসনিম জারা নিজেই সেটি দিয়েছেন, এবং তিনি ব্যাখ্যা করেছেন চমৎকারভাবে যে আমাদের নির্বাচনগুলোতে ব্যয় করবার একটি লিমিট আছে। নির্বাচনী ব্যয়ের লিমিট হলো 25 লক্ষ টাকা। তো তিনি বলেছেন যে এই টাকায় অনেকেরই নির্বাচন হবে না, তারা কোটি কোটি টাকা ব্যয় করবেন, তারা 50 কোটি 100 কোটি টাকা ব্যয় করবেন, কিন্তু তারা মিথ্যে কথা বলবেন। তারা বলবেন 25 লাখেই কাজ সারিয়ে নিয়েছি, কিংবা 24 লাখে হয়ে গিয়েছে, 1 লাখ আমার কাছে এখনো আছে বাকি, 25 বাজেট ছিল আমার। তো তিনি বলেছেন যে একটি মিথ্যাচারের মধ্য দিয়ে তাদের নির্বাচিত হতে হয়, মিথ্যা কথার মধ্য দিয়ে তারা নির্বাচিত হন, মিথ্যা কথার মধ্য দিয়ে তারা শপথ নেন, এবং এই মিথ্যেবাদীরা ভবিষ্যতে তাদের আর ও আই বুঝে নেন,
রিটার্ন অন ইনভেস্টমেন্ট বুঝে নেন কড়ায় গণ্ডায়। তা যেটি বলছিলাম আগেই আমি, যে 50 কোটি দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানশিপের নমিনেশন কেনা হয়েছে, তাহলে এমপি পদে যদি কেউ 100 কোটি খরচ করেন, তিনি 1000 কোটি তুলে নেবেন। সেইটি আমরা দেখেছি হাসিনা আমলে, হাজার হাজার কোটি টাকা। এখন আমাদের শহীদ ওসমান বিন হাদিকে যেই দুর্বৃত্ত গুলি করেছে বলে শোনা যাচ্ছে, সেই দুর্বৃত্তের কথা বলছি, ফয়সাল কিংবা মাসুদ, তার নামের শেষাংশে মাসুদও আছে, শুটার মাসুদও তাকে কেউ কেউ বলে। তো সেই দুর্বৃত্তের অ্যাকাউন্টে নাকি 127 বা 30 কোটি টাকার লেনদেন পাওয়া গেছে। তাহলে এই যদি হয় একটা সিচকে চোর, সে হলো আওয়ামী বড় চোরগুলোর তুলনায় হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, হানিফ, তারপর নানক, এই দুষ্কৃতিকারী এই চোর দুর্বৃত্তদের তুলনায় সে একটা সিচকে চোর, এই শুটার মাসুদ কিংবা ফয়সাল। তো তার অ্যাকাউন্টে যদি 130 কোটি টাকার লেনদেন হতে পারে, বাকিদের কী অবস্থা? হাজার হাজার লক্ষ কোটি টাকা তারা চুরি করেছেন, পাচার করেছেন বিদেশে। তো তারা দেখিয়ে গেছেন ROI কী করে নিশ্চিত করতে হয়। তো এখন যারা আশা করছেন, স্বপ্ন দেখছেন যে বিভিন্নভাবে ছলচাতুরি করে সরকার বলুক 25 লাখ, আমি 250 কোটি খরচ করে ফেলবো, সামনে 2-1টা শূন্য বাড়িয়ে দেবো, কী হবে? করেও ফেলবেন কেউ কেউ, সরকার এটি ধরতে পারবে না, টাফ হবে ধরা। হ্যাঁ, আন্তরিক হলে পারবেন না সেরকম না, পারবেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনতে পারবেন। এবং আমাদের মনে হচ্ছে এই নির্বাচন কমিশন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে একটু উচ্চকণ্ঠ। তারা ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া শুরু করেছেন এবং একজনকে জরিমানাও করেছেন, সম্ভাব্য প্রার্থী 50 লাখ টাকা তাকে জরিমানা করা হয়েছে, 50,000 টাকা, সরি। তো এটি সামান্য, আমি মনে করি আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানার অঙ্ক আরও বাড়াতে হবে, যাতে কোনো দুর্বৃত্ত সাহস না পায় আচরণবিধি লঙ্ঘন করবার। তো এই হলো বিষয়। তো ভালো লাগলো, তাসনিম যারা যা বলেছেন অতীব সত্যি কথা, বাস্তব কথা। অনেকেই কোটি কোটি টাকা খরচ করবেন, বাট এই বিষয়টি সরকারের বিশেষ মহলকে নির্দিষ্ট করে নির্বাচন কমিশনকে দেখতে হবে এবং নিশ্চিত করতে হবে যে কেউ এটি করতে না পারেন। আর তাসনিম জারার জন্য থাকলো শুভকামনা, এবং আমি আশা করি, প্রত্যাশা করি যে তাসনিম জারার পদাঙ্ক আরও অনেকেই অনুসরণ করবেন, ওসমান হাদির দেখিয়ে দেয়া পথে আরও অনেকেই হাঁটবেন, আমি বিশ্বাস করি। এবং এইটি চলতে থাকলে আমাদের দেশের রাজনীতিতে একসময় গুণগত পরিবর্তন আসবে, আসতে বাধ্য। প্রিয় দর্শক, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। ভালো থাকবেন, আবারও কথা হবে।